সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন ভূগোল প্রথম পত্রের টপ 200টা যেগুলো বোর্ড কোয়েশনে অনেকবার আসছে, ঠিক আছে, এরকম 200টা আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ তুমি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে ইনশাল্লাহ উপকৃত হবা। তোমাদের কাজ হলে ভিডিওটা সম্পূর্ণ দেখবা, যেখানে ব্যাখ্যা করার দরকার আমি সেখানে ব্যাখ্যা করছি। আজকে মানে ডিটেলসে ব্যাখ্যাটা আমি করি নাই তোমাদের সময়ের জন্য। তোমরা যদি এর পরে চাও তাহলে আমি ইনশাল্লাহ ব্যাখ্যা করব দ্বিতীয় পত্রের মধ্যে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে তুমি কি করবা, পিডিএফটা কালেক্ট করে ফেলবা। তাহলে ভিডিওটা একবার দেখলা, আরেকবার তুমি পিডিএফটা কালেক্ট করে একবার নিজে একবার পরীক্ষা দিলা। দেখো ভিডিওটা আগে একবার দেখবা প্লিজ, কারণ তুমি যখন ভিডিওটা দেখতেছো তখন তুমি চোখে দেখতেছো, কানে শুনতেছো, ঠিক আছে। একবার দেখার পর পড়াটা শেষ, তারপর কি করলাম, নিজে পিডিএফটা কালেক্ট করে একবার পরীক্ষা দিবা, ঠিক আছে। আশা করি ভালো করবা। তাহলে আমরা শুরু করি। উদ্ভিদের মূলের গুটিতে কোন মৃতজীবী, হ্যাঁ বানানটা মৃত হবে, মৃতজীবী ব্যাকটেরিয়া বসবাস করে? কোনটা করে? এই তো রাইজোবিয়াম, ঠিক আছে। তাহলে এখানে আমরা কয়টা প্রশ্ন পাচ্ছি একটু দেখো। তাহলে মৃতজীবী ব্যাকটেরিয়া কোথায় বসবাস করে? মূলের গুটিতে, ঠিক আছে, মূলের গুটিতে, এটা বুঝছো। তারপর মূলের গুটিতে কোন ধরনের মৃতজীবী বসবাস করে? দেখো রাইজোবিয়াম, অর্থাৎ তুমি এখানে দুইটা পারছো, ঠিক আছে। এভাবে আমরা ভেঙে পড়বো, এগুলো কিন্তু তোমার কয়ের জন্য লাগবে। আর আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি শেষ করে ফেলার জন্য, যেহেতু সময় খুব কম, আর রিভাইজ দেওয়ার জন্য। কিন্তু যেগুলো একেবারে ব্যাখ্যা না করলেই না, সেগুলো কিন্তু একটু একটু করতে হবে। ধৈর্য সহকারে দেখো, আশা রাখি তোমরা উপকৃত হবা, ঠিক আছে। তারপর 2 নাম্বার আসি আমরা। শামুক এবং ঝিনুকের খোলস মূলত কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম দিয়ে তৈরি, ঠিক আছে, ক্যালসিয়াম দিয়ে তৈরি। এটা মুখস্থ করে ফেলবা। কোন যুগে ভূগোলের যাত্রা শুরু হয়? দেখো বেশিরভাগ ক্ষেত্রে তোমাদেরকে একটা ধারণা দেই, বেশিরভাগ ক্ষেত্রে মাথায় রাখবা গ্রিক যুগের মধ্যে বেশিরভাগ জিনিসেরই সূচনা হয়েছে, এভাবে মাথায় রাখতে পারো, ঠিক আছে। আর রোমান যুগ কিসের জন্য বিখ্যাত? তোমাদেরকে বলি, রোমান যুগটা মেইনলি আইনের জন্য বিখ্যাত, ঠিক আছে। পরিবেশ বিজ্ঞানীগণ জীবমণ্ডলকে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করেছেন তাকে কি বলা হয়? বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র মানে কি, আমি একটু বিষয়টা একটু বুঝাই বলি। দেখো ধরো এই যে অনেকগুলা ঘাস, এই যে অনেকগুলা ঘাস, ঘাসগুলাকে কে খায়? ঘাস ফড়িং, ঠিক আছে, ঘাস ফড়িং, ঠিক আছে। এখন ঘাস ফড়িং কে কে খায়? ব্যাঙ, ঠিক আছে। ব্যাঙকে কে খায়? সাপ। সাপকে কে খায়? ঈগল, ঠিক আছে, ঈগল, বুঝছো। এই যে একটা একটার উপর নির্ভরশীল, ঠিক আছে। ঈগলকে কে খায়? ধরো পাখি জাতীয় জিনিসগুলোকে তো আমরা মানুষরাও খাই, ঠিক আছে, যে মানুষরা খেতে পারে, হ্যাঁ। তাহলে এভাবে আবার মানুষকে কে খায়? মানুষ যখন মারা যায় তখন মানুষ অণুজীব হয়ে যায়, অণুজীব। অণুজীব মানে তুমি মাথায় রাখতে পারো সার। এই সারগুলো আবার কে পায়? তোমার ঘাসে। আবার ঘাসে কে খায়? ঘাস ফড়িং। ঘাস ফড়িংকে কে খায়? ব্যাঙ। ব্যাঙকে সাপ। সাপকে ঈগল। ঈগলকে মানুষ ধরতে পারো, ঠিক আছে। আবার মানুষকে কে খায়? অণুজীব, ঠিক আছে। যখন মারা যায় আমাদেরকে তো ব্যাকটেরিয়া ইয়া করে ফেলে, এই ব্যাকটেরিয়া আবার এটা কি হয়ে যায়? সার হয়ে যায়। সার হয়ে কে খায়? ঘাসে। এই যে একটার সাথে একটা সম্পর্ক, ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে যে বিভক্ত করছে সেটাকে কি বলে ভাইয়া? বাস্তুতন্ত্র, ঠিক আছে। নিচের কোনটি হিমবাহ সঞ্চয়জাত ভূমিরূপ? ঠিক আছে, এটা হলো এসকার, এটা মুখস্থ করে ফেলবা। তাহলে হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ কোনটা? এসকার। নিচের কোনটি শিলার একটি বিশেষ রূপ? অনেকে এটাকে মৃত্তিকা বলে, হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে সঠিক উত্তরটা হবে কয়লা। সেটা একটু দেখে নিবা তোমরা। গাঙ্গেয় সমভূমির মাটির মূলত কি দ্বারা গঠিত? পলিমাটি দ্বারা, ঠিক আছে। মহাকাশ এবং মহাজাগতিক বস্তু সম্পর্কে ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়েছে? এটা সহজ, জ্যোতির্বিদ্যা। কেন? সমুদ্রবিদ্যা সমুদ্র নিয়ে আলোচনা করবে, ভূমিরূপবিদ্যা ভূমি নিয়ে, জলবায়ুবিদ্যা জলবায়ু নিয়ে, তাহলে জ্যোতির্বিদ্যা, ঠিক আছে, জ্যোতির্বিদ্যা উপর দিকে, হ্যাঁ, জ্যোতির্বিদ বলি না আমরা। সৃষ্টির আদিতে পৃথিবী কি রকম ছিল? উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল, উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল। সঞ্চরণশীল প্লেটের সমন্বয়ে কি গঠিত হয়েছে? ভূত্বক। মানে তোমাকে বিষয়টা একটু বুঝাই বলি, দেখো মানে অনেকগুলো প্লেট, ঠিক আছে, এর উপরে এই যে আমরা এখন বসবাস করি সেটা ভূত্বক উপরের, ঠিক আছে। তাহলে অনেকগুলো প্লেটের সমন্বয় হয়েছে, ঠিক আছে, কি হয়েছে? ভূত্বক। বৈজ্ঞানিক নিমিত্তবাদ ধারণার প্রবক্তাকে? স্যাম্পল। ভূত্বক কোন ধরনের শিলা দ্বারা গঠিত? কঠিন এবং নরম। কোন প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবী উত্তপ্ত অবস্থা থেকে ঠান্ডা এবং কঠিন হয়েছে? বিকিরণ। অর্থাৎ প্রথমে কিন্তু অনেক গরম ছিল, তো তাপগুলো আস্তে আস্তে বিকিরণ করতে করতে তারপর ঠান্ডা হয়েছে, ঠিক আছে। ভূত্বকের শিয়াল স্তর কি কি উপাদান দিয়ে তৈরি? দেখো SI মানে সিলিকন, AL মানে অ্যালুমিনিয়াম, সিলিকন এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। পৃথিবীর কোন অঞ্চলটি ব্যাসল্ট অঞ্চল নামে পরিচিত? গুরুমণ্ডল।
ভূত্বকের উপরের অংশে কোন শিলার পরিমাণ বেশি? গ্রানাইট। এটা মুখস্থ করে ফেলবা। সমুদ্র তলদেশে ভূত্বকের গড় গভীরতা কত? 5 কিলোমিটার। ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে অবস্থিত পাতলা স্তরটিকে কি বলা হয়? মোহবিচ্ছেদ। ঠিক আছে, মোহবিচ্ছেদ বলা হয়। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত কিলোমিটার? 6400 কিলোমিটার। এটা মুখস্থ করে ফেলতে, এটা অনেকবার আসে। পৃথিবী সৃষ্টির প্রক্রিয়ায় ভারী উপাদানগুলো কোথায় জমা হয়েছে? কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকেই তো হবে, কারণ আমাদের যেহেতু অভিকর্ষ ত্বরণ আছে। হ্যাঁ, সব কিছু কোথায় জমছে? কেন্দ্রের দিকে। ঠিক আছে। বহিঃগুরুমণ্ডলকে একত্রে কি বলা হয়? ক্রুফেসিমা। ক্রুফেসিমা। পর্বত সাধারণত কত মিটারের অধিক উঁচু হয়? দেখো 600 মিটার। 600 মিটারের উপরে যদি হয় তাহলে সেটা কি হবে? পর্বত হবে। তাহলে তুমি একটা জিনিস দেখলা, পর্বত কাকে বললে তুমি এইভাবে দিতে পারো। সাধারণত 600 মিটার উপরের উঁচু স্থানকে কি বলা হয়? পর্বত বলা হয়। ভুঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কোনটা? ভাঁজ। এখানে অনেকগুলো ভাঁজ দিয়ে তৈরি হবে। নিচের কোনটি হিমালয় পর্বত সৃষ্টির প্রধান কারণ ছিল? উলম্ব আলোড়ন। ঠিক আছে। কোন ধরনের পর্বতে স্তর এবং জীবাশ্ম দেখা যায়? ভুঙ্গিল পর্বতে। দেখো তাহলে ভুঙ্গিল পর্বতে কি দেখা যায়? স্তর এবং জীবাশ্ম। স্তর মানে তুমি বলছো ভাঁজ। ঠিক আছে। ব্ল্যাক ফরেস্ট পর্বতটি কোথায় অবস্থিত? জার্মানিতে। ব্ল্যাক ফরেস্ট জার্মানিতে। দেখো আমি চাইলে ব্যাখ্যা দিতে পারতেছি, কিন্তু ব্যাখ্যা দিলে দেখা যাচ্ছে অনেক বড় হয়ে যাবে। তোমরা কি করবা? যা শুধু এমসিকিউ একবার সময় তো নাই। ঠিক আছে, একবার একটু দেখে গেলাম, আমার সাথে ইয়া করে গেলাম। আর তোমরা যদি বলো যে আমি এর আগের বার ক খ ব্যাখ্যা দিছিলাম, ঠিক আছে, অথবা দ্বিতীয় পার্ট, ওটা তো সময় পাবো, যেহেতু আজকে আন্দোলন সব মিলে করা হয়নি। আমাকে বলবো, আমি যদি ব্যাখ্যা অনুসারে দিব নাকি এভাবে পড়ে চলে যাব, সেটা আমাকে জানাবো কমেন্টে। ঠিক আছে, তো আমি এটা এমনি পড়ে যাচ্ছি গা। ঠিক আছে, তোমরা দেখো। আর যেখানে একেবারে দরকার, খুব বেশি দরকার, সেটা আমি করবো ইনশাল্লাহ। ভূমি থেকে উঁচু টেবিল আকৃতির বিস্তীর্ণ ভূমিকে কি বলা হয়? মালভূমি। একটু আমি তোমাকে দেখাই। দেখো টেবিলের মতো, তো এটা ভূমি। এখন এটা থেকে উঁচু, এটা কিন্তু মালভূমি না, এটা পর্বত হয়ে যাবে। কিন্তু ভূমি আবার এখানে উঁচু, আবার টেবিলের মতো। দেখছো টেবিলের মতো, আবার নিচু। তাহলে এটা কি টেবিলের মতো উঁচু না? এটাকে কি বলা হয়? মালভূমি। বুঝছো? মালভূমিটা বুঝছো? আফ্রিকার কিলিমাঞ্জারো কোন ধরনের পর্বত? আগ্নেয় পর্বত। ঠিক আছে, এটা প্রথমে আগ্নেয় ছিল, পরবর্তী সেটা পর্বত হয়ে গেছে। পাদদেশীয় পলল সমভূমি বাংলাদেশের কোন অঞ্চলে দেখা যায়? রংপুর এবং দিনাজপুরে। কেন দেখা যায় আমি তোমাকে একটু বলি। দেখো এটা হিমালয় না? হিমালয়। ঠিক আছে, তো হিমালয় যদি এদিকে আসো দেখবা যে একসময় আসে আমাদের রংপুর এবং কি দিনাজপুর অঞ্চল। ঠিক আছে, তো সেজন্য এটাকে কি বলা হয়? দেখো পাদদেশীয় পলল সমভূমি। এটা হিমালয়, দেখছো এইভাবে আস্তে আস্তে এইভাবে আসেন, হ্যাঁ, নেপাল টেপাল ঘুরে এখানে আসি আমাদের এই, অর্থাৎ এটা কি পাদদেশীয় পলল অঞ্চল। ঠিক আছে। পৃথিবীর অভ্যন্তরে প্রতি কত মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বৃদ্ধি পায়? কত? 30 মিটার পায়। ঠিক আছে। কোন মহাদেশে সমভূমির পরিমাণ সবচেয়ে বেশি? এশিয়াতে। এশিয়াতে সবচেয়ে বেশি তোমার কি সমভূমির পরিমাণ বেশি। ঠিক আছে। কেন? তুমি একটু কল্পনা করে দেখো, আফ্রিকাটা দেখো, তুমি কল্পনা করো। ঠিক আছে, তুমি এই ইউরোপগুলো দেখো, আমেরিকা মহাদেশগুলো দেখো, এখানে দেখবা বরফ, হ্যাঁ, তারপর পাহাড়, মরুভূমি। কিন্তু তুমি যদি দেখো যে সমভূমি, এটা কিন্তু এশিয়াতে বেশি। গঠনগতভাবে বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয়টি ভাগে ভাগ করা হয়? 3টি ভাগে। ঠিক আছে। লালমাই পাহাড় বাংলাদেশের কোথায় অবস্থিত? কুমিল্লায় অবস্থিত। লালমাই পাহাড় কুমিল্লায় অবস্থিত। বিশ্বের বৃহত্তম পলল গঠিত বদ্বীপ। বদ্বীপ কোনটা? বদ্বীপ মানে বাংলাদেশ, এটা মাথায় রাখবা। বদ্বীপ মানে বাংলাদেশ। কেন? এই দেখো গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, হ্যাঁ, অর্থাৎ সব মিলে আর কি, সব মিলে কি বদ্বীপ মানে বাংলাদেশটা। ঠিক আছে, এটা একটু দেখে নিবা। আমি এখানে পিডিএফটা নিয়ে নিবা, পিডিএফটা একটু নিয়ে নিবা। এখানে আমি দিয়ে দিছি, চেষ্টা করবো ব্যাখ্যা সহ লেখার জন্য পিডিএফে। জুম চাষ পদ্ধতি সাধারণত কোন এলাকায় দেখা যায়? পাহাড়ি এলাকায়। এটা ছোটকাল দেখে শুনছো। জুম চাষ কি? জুম চাষটা আমি একটু দেখাই। দেখো এই তো পাহাড়, তো এই যে এখানে চাষাবাদ করে না, এটাই কি বলা হয়? জুম চাষ। ঠিক আছে, ধরো এরকম, হ্যাঁ, এরকম এখানে খাদের মধ্যে যে চাষাবাদটা করে। ঠিক আছে, এটা অবশ্যই মরুভূমিতে করা যাবে না, কারণ মরুভূমি তো এই মাটি মাটি মাটি। ঠিক আছে, কোথায় করে? পাহাড়ি অঞ্চল করে। ঠিক আছে, বদ্বীপ বা সমভূমিতে করবে না। সমভূমিতে সমভূমি এভাবে। এখানে কি করবে? এখানে তো সাধারণ যে চাষাবাদ সেটা করবে। জুম চাষ অবশ্যই এখানে হয়। সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রকৃতি অঞ্চলের অন্তর্গত? পাহাড়ি। কেন? এটা ভাই সাঙ্গু নদী, এটা কিন্তু পাহাড়ি অঞ্চল থেকে আসছে। ঠিক আছে। বরেন্দ্রভূমির মাটির রং কি রকম? লালচে হলুদ, একটু লালচে টাইপের, তারপর হলুদ।
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? দেখো এখানে তাজিংডং দিবা, তাজিংডং দিবা। আবার এখন বলা হচ্ছে যে সাফা হাফং, এটাও বড়, এটা আধুনিক এখন জরিপ অনুযায়ী বলতেছে আর কি। কিন্তু যেহেতু বই আমাদের তাজিংডং আছে, তাজিংডংটা দিবা। বাট আমি এটা কেন দিয়ে রাখছি বুঝছো তো? হ্যাঁ, জাস্ট সত্যটা জানো, সত্যটা হলো ভাই এটা সাফা হাফং, আর বই অনুযায়ী তাজিংডং। টারশিয়ারি যুগের পাহাড় সৃষ্টির প্রধান কারণটা কি ছিল? হিমালয় পর্বতের উত্থান। কোন অঞ্চলের উপত্যকা ইউ আকৃতির হয়? হিমবাহ অঞ্চলের, হিমবাহ অঞ্চলের। দেখো হিমবাহ, এইতে বরফ তো, এই হিমবাহ অঞ্চল, ঠিক আছে? এভাবে খুব খাড়া ডালের উপর দিয়ে ধাপে ধাপে অগ্রসরমান প্রবল নদীর স্রোতকে কি বলা হয়? খরস্রোত। কিরকম আমি তোমাকে একটু দেখাই। দেখো ধরো এভাবে এভাবে যাচ্ছে, পানিটা যদি এখান থেকে পড়ে ভাইয়া, পানির স্পিড বেশি হবে না? অর্থাৎ এটা কি? খরস্রোতা। আর যদি তুমি সমানভাবে পানিটা যাই, তাহলে কিন্তু তোমার এতটা ইয়া থাকবে না, মানে ধার থাকবে না এতটা, এটা আর কি। বুঝছো বিষয়টা? ঘূর্ণমান পৃথিবীর উপর সবসময় কয়টি বল কার্যত থাকে? 2টি বল। গিরিজনী আলোড়ন কিভাবে সংগঠিত হয়? আনুভূমিকভাবে সংগঠিত হয়। ভূপৃষ্ঠের পরিবর্তন আকস্মিক হয় কেন? অন্তঃশক্তির কারণে। দেখো ভূপৃষ্ঠের পরিবর্তন, এই যে আমাদের উপরে যে ভূপৃষ্ঠটা কেন হয়, এই দেখো অন্তঃশক্তির কারণে, মানে ভিতরে যে শক্তিটা, এটার কারণে। গুরুমণ্ডলের উপর ভাসমান পৃথিবীর দেশে আবরণগুলো কি দিয়ে তৈরি? প্লেট দিয়ে তৈরি। এর আগে আমি বুঝাইছিলাম যে আমাদের পৃথিবীটা কিন্তু আসলে অনেকগুলো প্লেটের সমন্বয়, প্লেটের উপর আমাদের এই ভূত্বকটা, ঠিক আছে? ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরের অংশকে কি বলা হয়? উপকেন্দ্র। ভূমিকম্পের শক্তি পরিমাপক স্কেলের নাম কি? রিক্টার স্কেল। এটা অনেকবারই শুনছো। হ্যাঁ, রিক্টার স্কেলের মাধ্যমে কি মাপা হয়? ভূমিকম্প। চ্যুতি সৃষ্টিকালে মধ্যবর্তী ভূভাগ বসে গিয়ে কোন ধরনের উপত্যকা সৃষ্টি হয়েছে? স্রস্ত উপত্যকা। এটা একটু দেখে নিবা, তাহলে এখানে সংজ্ঞাটা হয়ে যাবে স্রস্ত উপত্যকা কাকে বলে। 1787 সালের ভূমিকম্পের ফলে নিচের কোন নদীর গতিপথ পরিবর্তিত হয়েছিল? ব্রহ্মপুত্র। ঠিক আছে, ব্রহ্মপুত্র এখন যমুনা দিয়ে যাচ্ছে। ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে এসে জমাট বেঁধে কি সৃষ্টি করে? আগ্নেয়গিরি সৃষ্টি করে। ঠিক আছে। কোন ধরনের আগ্নেয়গিরির জ্বালামুখে বৃষ্টির পানি সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি হয়? মৃত আগ্নেয়গিরি। এটা কিভাবে আমি তোমাকে একটু দেখাই। দেখো ধরো এটা মাটি, এখানে হঠাৎ করে আগ্নেয়গিরি উঠলো, ঠিক আছে, এটা আগ্নেয়গিরি উঠলো, এবার কিন্তু আগ্নেয়গিরি, হ্যাঁ এটা আগ্নেয়গিরি উঠছে। এখন এই তো বৃষ্টির পানি পড়তেছে, আগ্নেয়গিরিটা যখন নিভে গেছে তখন পানিগুলো পরে পরে এখানে সঞ্চিত হয়েছে, সঞ্চিত হয়ে এটা কী হয়ে গেছে? একটা হ্রদ হয়ে গেছে। তাহলে এটা যে হ্রদ হয়ে গেল, হ্যাঁ তোমাকে আমি সহজ ভাষায় বলি, এমনি বলি, নদীর মতো হয়ে গেল। হ্যাঁ নদীর মতো হয়ে গেল। ধরো নদীর পানিতে ইয়াতে সমুদ্রে পড়ে, এটা হ্রদের পানি পড়ে না, ঠিক আছে। ধরো মানে পানির যে একটা স্থান হইলো, এই যে হইলো সেটা কি? এই যে হ্রদটা হইছে, হ্যাঁ হ্রদটা যে হইছে সেটা আসলে কি ছিল? আগ্নেয়গিরি। কিন্তু এখন কি আগ্নেয়গিরি আছে? নাই, সেজন্য এটা মৃত আগ্নেয়গিরি। আশা করি বুঝছো। যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং সব ইউনিভার্সিটি, তাদের জন্য 2000 টাকার কোর্সটা অফারে মাত্র 570 টাকা, শুধুমাত্র 570 টাকা। এখানে কি থাকবে? 150টা ক্লাস পিডিএফ, ঠিক আছে, 150টা ক্লাস, প্রিমিয়াম ক্লাস, এবং তোমার প্রায় 20টার মতো সলভিং ক্লাস, সাজেশনের শীট মাত্র 5 থেকে 10 পেজের, এটা থেকে ইনশাল্লাহ চলে আসবে। তারপর তোমার সব ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত তোমাকে ভর্তি পর্যন্ত সাপোর্ট দিব, ফুল গাইডলাইনটা দিব ইনশাল্লাহ, ঠিক আছে। কত টাকা? মাত্র 570 টাকা। যারা চাচ্ছ না যে হাজার হাজার টাকা খরচ করার জন্য, শুধুমাত্র অল্প টাকার মাধ্যমে শুধুমাত্র তোমার ওহিদ ভাইয়ের কাছে ফুল প্রিপারেশনটা দিবা, এবং তোমার ওহিদ ভাইয়ের মতো ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিগুলোতে ভালো সাবজেক্ট পাবা, তাদের জন্য এই মাসের ভিতর যারা নক করবা, ঠিক আছে, তাদের জন্য শুধুমাত্র 570 টাকায়। আমি চাচ্ছিলাম আসলে সবগুলো ব্যাখ্যা করে করানোর জন্য, কিন্তু 200 এমসিকিউ যদি আমি ব্যাখ্যা করে করাই, এটা 4 ঘন্টা প্লাস হবে। কোন মহাসাগরের পশ্চিম পাশে অধিকাংশ আগ্নেয়গিরির অবস্থান? প্রশান্ত মহাসাগর। মানে তুমি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই টাইপের অঞ্চলগুলোতে দেখবা। সুনামি শব্দটা কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে বলো তো? জাপানি। জাপানি সু মানে কি? দেখো সু, হ্যাঁ রোনালদো, সু মানে কি? দেখো বন্দর, আর নামি মানে ঢেউ, বন্দরের মধ্যে যে ঢেউ তাকে কি বলা হয়? সুনামি। পৃথিবীতে বর্তমানে সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা কতটা? 850-এরও বেশি।
শিলারাশি চূর্ণ বিচূর্ণ এবং বিশ্লিষ্ট হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? বিচূর্ণীভবন। লোহায় মরীচিকা ধরা কোন ধরনের বিচূর্ণীভবন? রাসায়নিক বিচূর্ণীভবন। প্রস্তরখণ্ড বিচ্ছিন্নকরণ দেখা যায় কোন শিলা দ্বারা গঠিত অঞ্চলে? পাললিক শিলা দ্বারা গঠিত অঞ্চল। জলযোজন প্রক্রিয়ায় অ্যানহাইড্রেটের সাথে পানি যুক্ত হয়ে কোন যৌগ তৈরি হয়? জিপসাম। হিউমাস কিসে পরিণত হয়ে শিলাকে ধ্বংস করে? জৈব অ্যাসিডে। নদীর পলিমাটি জমা হয়ে কোন আকৃতির যে ভূমিকম্প তৈরি হয় তাকে কি বলা হয়? পল্ললকুন। নদীর গতিপথের কোন অবস্থায় পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি ঘটে? পার্বত্য বা উচ্চ গতিতে। কোন ক্ষেত্রে নদীতে স্রোতের বেগ সবচেয়ে কম থাকে? বদ্বীপ অবস্থায়। বদ্বীপ অবস্থায় কেন বুঝছো তো? ধরো আমি দেখাই একটু। ধরো নদীর পানি এভাবে সমুদ্রের মধ্যে পড়ে, এটা হলো সমুদ্র, ঠিক আছে, এটা হলো সমুদ্র। ধরো এখন তোমার এখান থেকে পড়তেছে পানি, এখানে স্রোত অনেক বেশি, এখানে অনেক বেশি, কিন্তু এই জায়গায় যখন আসে এখানে স্রোতটা কমে যায়, কারণ পানিটা তো পড়তেছে এক। আর সেকেন্ড নাম্বার, এখানে পড়তে পড়তে কিন্তু এখানে অনেকগুলা বদ্বীপের মতো হয়ে যায়, দ্বীপের মতো, মানে এখানে অনেকগুলো বালি থাকে, ঠিক আছে, যার ফলে স্রোতটা একটু কমে যায়, কিন্তু এখানে কিন্তু অনেক বেশি থাকে, ঠিক আছে। বুঝছো বিষয়টা কেন কমে যায়? দুইটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলা হয়? দোয়াব অঞ্চল। মুখস্থ করে ফেলো, দুই দিয়ে দুইটা নদীর দোয়াব অঞ্চল। কোন নদীতে অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টি হয়েছে? মিসিসিপি। নদীর প্রাথমিক ভূমিরূপে অনেকগুলা ছোট ছোট ঝর্ণার সমষ্টিকে কি বলা হয়? কাসকেড। নিচের কোনটি নদীর মধ্যগতির সঞ্চয়জাত ভূমিরূপ? নদীমঞ্চ। নিচের কোনটি নদীর ক্ষয়জাত ভূমিরূপ নয়? বাজাদা। নিচের কোনটি বিনুনি আকৃতির নদী? যমুনা নদী। নিচের কোনটি নদী ভাঙ্গনের একটি প্রধান কারণ? বৃক্ষকর্তন। এখানে সবগুলো, বাট বৃক্ষকর্তনটা বেশি। বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা নির্দেশকারী নদী কোনটা? নাফ নদী। নাফ নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? 56 কিলোমিটার। নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস একত্রে বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ? 99 ভাগ। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কত? 0.03%। কোন গ্যাসগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় মানে কি? মানে না, ক্রিয়া মানে কাজ, এভাবে মাথায় রাখো। তাহলে যে কাজ করে না, ঠিক আছে, যেহেতু কাজ করে না তাহলে কেন সে বিক্রিয়া অংশগ্রহণ করবে? সে তো অলস। আবহাওয়ার ক্ষেত্রে বায়ুমণ্ডলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? জলীয় বাষ্প। কোন গ্যাস কেবল অক্সিজেন অণুর সংমিশ্রণে সৃষ্টি হয়? ওজোন গ্যাস। বায়ুমণ্ডলের কোন উপাদানটি বায়ুর আয়তন বৃদ্ধি করে অক্সিজেনকে পাতলা করে দেয়? নাইট্রোজেন। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? স্ট্রেটোস্ফিয়ার। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তর থেকে? আয়ন মণ্ডল থেকে। বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, বৃষ্টি, ঝড় এবং বজ্র বিদ্যুৎ থাকে? ট্রপোমণ্ডলে। এরোসল থেকে কোনটি নির্গত হয়? ধোঁয়া। নিচের কোনটি এক্সস্ট গ্যাস? হাইড্রোজেন সালফাইড। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কার্বন ডাইঅক্সাইড কি ধরনের গ্যাস? গ্রিনহাউস গ্যাস। নিচের কোনটি বায়ুর দূষক? দাবানল। সালফার ডাইঅক্সাইডের প্রাকৃতিক উৎস কোনটা? আগ্নেয়গিরি, অর্থাৎ আগ্নেয়গিরি থেকে কি হয়? সালফার ডাইঅক্সাইড। বায়ু দূষণের সচল উৎস কোনটি? যানবাহন। কলকারখানার ধোঁয়া থেকে কোন ধাতব উপাদান নির্গত হয়ে ফুসফুসের ক্ষতি করে? সীসা। ঠিক আছে, কলকারখানা থেকে সীসা বের হয়, আরো অন্যান্য জিনিসও বের হয়, সীসা বের হয়, সীসাটা আমাদের কি করে? ফুসফুসের ক্ষতি করে। কোন রোগটি ধূমপানের কারণে হয়? এমফাইসিমা। কোন গ্যাস শরীরে অক্সিজেন পরিবহনকে বিঘ্ন ঘটায়? কার্বন মনোক্সাইড। মধ্য তাপমাত্রা বিশিষ্ট জলবায়ু অঞ্চলকে কি বলে? নাতিশীতোষ্ণ জলবায়ু। বায়ুর উষ্ণ এবং শীতল অবস্থার প্রকাশ করে মূলত কোনটি? বায়ুর তাপমাত্রা। নিচের কোনটি মেঘ থেকে বৃষ্টিপাত সংঘটনের প্রধান কারণ? মধ্যাকর্ষণ শক্তি। দেখো, মধ্যাকর্ষণ মানে নিজের দিকে টানা, পৃথিবী যে টানতেছে সেজন্যই তো মেঘ থেকে কি হয়? বৃষ্টিপাত। হ্যাঁ, বৃষ্টিপাত নিচে পড়তেছে, না এটা উপর উঠে যাইতো। নিচের কোনটি জলবায়ুর উপাদান নয়? সমুদ্র স্রোত। দেখো,
বায়ু প্রবাহ এটার কারণে কিন্তু তোমার আমাদের জলবায়ুটা করে, ডিপেন্ড করে। হ্যাঁ, বাড়িপাতটাও করে, বাড়ি মানে পানি। সমুদ্র স্রোত করে, কিন্তু এটা কিভাবে করে, বায়ু চাপটা করে। এগুলো হলো সরাসরি করে, মানে ক খ ঘ, এগুলো হলো তোমার কি, দেখো একটু খেয়াল করে দেখো, এগুলো হলো উপাদান। আমি একটু করে দিই, দেখো এই দেখো, বায়ু প্রবাহ, ভারীপাত এবং বায়ুচাপ, এগুলো কি, এগুলো হলো উপাদান। ঠিক আছে, এগুলো হলো উপাদান। এই উপাদানের মাধ্যমে কি হয়, জলবায়ু গঠিত হয়। আর সমুদ্র স্রোত কি, সমুদ্র স্রোত হলো নিয়ামক। নিয়ামক, এখন নিয়ামক কাকে বলে, যে উপাদানগুলোকে কি করতে পারে, পরিচালিত করতে পারে। অর্থাৎ বায়ু প্রবাহ, ভারীপাত, বায়ুচাপ, এগুলা কে কে করে, চেঞ্জ করে সমুদ্র স্রোতে। অর্থাৎ ও হলো নিয়ামক, ও মেইন, কিন্তু ও মূল উপাদান না। বুঝছো, একটা ফ্যাক্টরির মূল উপাদান কি, বিভিন্ন মেশিন। কিন্তু ম্যানেজার, যিনি ম্যানেজার সবাইকে চালান, কিন্তু উনি কিন্তু আবার মেশিন না, উনি কলকারখানা না, উনি কলকারখানা চালান যে। ঠিক একইভাবে এই তিনটা জিনিস হলো উপাদান জলবায়ুর। আর এই জলবায়ুকে কে করে, এই তিনটা উপাদানকে কে চালায়, নিয়ামক। নিয়ামককে সমুদ্র স্রোত। তাহলে প্রশ্নটা এইভাবে আসতে পারে, জলবায়ু নিয়ামক কোনটি, তাহলে বলবো সমুদ্র স্রোত। যারা এইচএসসি পরীক্ষার পর ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং অন্যান্য সব পাবলিক ইউনিভার্সিটিগুলোর প্রিপারেশন নিতে চাও একেবারে ভালো করে, A to Z, আর কোথাও পড়তে হবে না, এরকম প্রিপারেশন নিতে চাও, PDF শিট সহ, এক্সাম সহ, তারপর তোমার প্রশ্ন সলভিং থেকে শুরু করে সবগুলা বিষয়ের ক্লাস থেকে শুরু করে, তারা 2000 টাকার কোর্স শুধুমাত্র 570 টাকা দিয়ে পাবা, কিন্তু লিমিটেড, সবার জন্য না। যারা এই মাস এবং পরীক্ষার পরের ভিতর ভর্তি হয়ে যাবা, তাদের জন্য এই অফারটা। ঠিক আছে, তোমরা যারা ভর্তি হতে চাও, হ্যাঁ এখানে কি কি আছে সবগুলো দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবা। ঠিক আছে। কোন অঞ্চলটি অবসাদ অঞ্চল নামে পরিচিত, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। উত্তর গোলার্ধের উষ্ণতম মাস কোনটা, দেখো উষ্ণতম মাস কোনটা, এখানে বই আমি জুন দেখছি, বাট আমি এমনি অনলাইন দেখলাম যে জুলাই। তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে, দেখে নিবে একটু। সূর্যরশ্মির তীর্যক পতনের ফলে কোন এলাকায় বরফাচ্ছন্ন থাকে, হিমমণ্ডল। কোন রেখা দ্বারা ভূপৃষ্ঠকে প্রকৃত তাপমণ্ডলে ভাগ করা যায়, সমোচ্চ রেখা। জলভাগের উপর সমোচ্চ রেখা সাধারণত কিভাবে অবস্থান করে, সমান্তরাল বা সোজা। কোন বলয়গুলোর কারণে অক্ষাংশ ভেদে তাপের পার্থক্য সৃষ্টি হয়েছে, বায়ুচাপ বলয়। কোন বলের কারণে বায়ু প্রবাহের গতিপথ পরিবর্তিত হয়, কোরিওলিস বল। অশ্ব অক্ষাংশ কোন মহাসাগরের উপর অবস্থিত, আটলান্টিক মহাসাগরে অবস্থিত। কেন জানো, অশ্ব মানে তো ঘোড়া, হ্যাঁ ওই জায়গাটাতে এতটাই আছিল যে ঘোড়াটাকে বিসর্জন করে দিতে হইতো, সেই জন্য। আটলান্টিক বাণিজ্য বায়ুর গতিবেগ ঘন্টায় কত মাইল, 10 থেকে 15 মাইল। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর বিশেষ বৈশিষ্ট্য কি, এটা হলো গর্জন করতে করতে আসে, অর্থাৎ গর্জনশীল 40। কোন মেঘ সাধারণত নির্মল আকাশকে নির্দেশ করে, সিরাস মেঘ। বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টিপাত হয় কোন মেঘ থাকলে, ঝড়পুঞ্জ থাকলে, ঝড় মানে তো বৃষ্টি, এভাবে মাথায় রাখতে পারো। নাতিশীতোষ্ণ জলবায়ুতে মাছের প্রধান খাদ্য কোনটি জন্মায়, প্লাঙ্কটন। মানুষের বসবাস অত্যন্ত কষ্টসাধ্য কোন এলাকায়, খুবই উষ্ণ এলাকায়। গরম লাগবে তোমার খারাপ লাগবে, গরম এলাকায় আমরা বসবাস করতে পারি না, ঠিক আছে, এটা বুঝ। কাইক্লস শব্দটির অর্থ কি, সাপের কুণ্ডলী। টর্নেডোর ক্ষেত্রে বাতাসের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার পর্যন্ত হতে পারে, 480 থেকে 800 কিলোমিটার। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর কোন ঋতু বিরাজ করে, গ্রীষ্মকাল। ভূমধ্যসাগর এবং এর তীরবর্তী দেশসমূহে কোন জলবায়ু দেখা যায়, ভূমধ্যসাগরীয় জলবায়ু। এটা মাথায় রাখতে পারবে, সহজ, যেহেতু ভূমধ্যসাগরের কথা বলছে। দক্ষিণ গোলার্ধের 40 থেকে 55 ডিগ্রি অক্ষাংশে কোন জলবায়ু দেখা যায়, দেখো কোনটা, দেখো মহাদেশীয় জলবায়ু। তাপমাত্রার খুব একটা পার্থক্য না থাকায় ঋতুর পরিবর্তন দেখা যায় না কোন জলবায়ুতে, কোনো পার্থক্য নাই, অর্থাৎ কি, নিরক্ষীয় জলবায়ু, ওখানে একই ধরনের সবসময়। নিরক্ষীয় অঞ্চলের অরণ্যভূমিতে বড় আকারের পশু চলাফেরা করতে পারে না কেন, কারণ বনভূমি অত্যন্ত নিবিড় বলে, মানে ওইখানে এতগুলো বনভূমি, ঠিক আছে,
যে ওইখানে তুমি জায়গা নাই গাছের মানে তুমি দুইটা গাছের মাঝখানে জায়গা না যে এখানে কোনো পশু প্রাণী চলাচল করবে। আকাশ মেঘাচ্ছন্ন না থাকা সত্ত্বেও শীতকালে বৃষ্টিপাত হয় কোন জলবায়ু অঞ্চলে? ভূমধ্যসাগরীয় অঞ্চলে। শীতকালে কোন দিক থেকে শীতল মৌসুমী বায়ু বাংলাদেশে প্রবেশ করে? উত্তর এবং পূর্ব দিক থেকে। উত্তর দিক থেকে, এটা মাথায় রাখবা। রংপুরের দিক থেকে। কেন? রংপুরের দিক থেকে কি আছে আমাদের বলো তো? হিমালয়। ঠিক আছে, এভাবে মাথায় রাখতে পারো। বাংলাদেশের জলবায়ুতে মার্চ থেকে মে মাস পর্যন্ত কোন ঋতু বিরাজমান? গ্রীষ্মকাল। শুষ্ক ও শীতল বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে বাংলাদেশে কোন দুর্যোগটি দেখা যায়? ঝড় এবং বৃষ্টি। বাংলাদেশের শীতলতম মাস কোনটা? দেখো, জানুয়ারি। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? কোথায় হবে বলতো একটু? সিলেট অঞ্চলে। সিলেট অঞ্চলে। জলকণার ভূপৃষ্ঠে পতনকে কি বলা হয়? বৃষ্টিপাত। দেখো, জল মানে কি? বৃষ্টি। ঠিক আছে, জল মানে কি? বৃষ্টি। ঠিক আছে, এটা মাথায় রাখো। পাত পড়া, হ্যাঁ, বৃষ্টি পড়া। বুঝছো? যদি তুষার পড়তো তাহলে তুষারপাত, বুঝাইতে পারছি। আর যদি কুয়াশার মতো হইতো তাহলে কুয়াশা। তাপমান যন্ত্রে অর্থাৎ থার্মোমিটারে তাপমাত্রা মাপার জন্য কি ব্যবহার করা হয়? পারদ। এটা অনেকবার শুনছো। বাংলাদেশে কোন সময়ে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে? গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে কিন্তু আর্দ্রতা বেশি থাকে। কেন? তাপমাত্রা বেশি পড়তেছে, যার ফলে ওইখান থেকে জলীয় বাষ্প বেশি হচ্ছে। সমুদ্রের পানি, নদীর পানি থেকে জলীয় বাষ্প বেশি হচ্ছে। জলীয় বাষ্প বেশি হলে কি হবে? আর্দ্রতা বেড়ে যাবে। সমান তাপ বিশিষ্ট অঞ্চলকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়? সমতাপ রেখা। যেহেতু সমান তাপ, সমতাপ রেখা। এই দেখো, সমান তাপ, সমতাপ, সেম, এটা পারবা। বাংলাদেশের পূর্বাঞ্চলের কোন ঝড় বেশি সংঘটিত হয়? কালবৈশাখী ঝড় বেশি হয়। বর্ষাকালে বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে কম বৃষ্টি হয়? পশ্চিম অঞ্চলে। কেন? পশ্চিমাঞ্চলে গরম বেশি। পশ্চিমাঞ্চলে গরম বেশি, সেজন্য ওইখানে কি বৃষ্টি কম। নির্দিষ্ট মাত্রার তাপ ধরে রেখে শাকসবজি জন্মানোর জন্য কোনটি তৈরি করা হয়? গ্রিন হাউস। একটা গ্রিন হাউস, ওইখানে নির্দিষ্ট একটা তাপমাত্রা দিবে, চাষাবাদ করবে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে বর্তমানে কোন জলবায়ুতে রূপান্তরিত হয়েছে? দেখো, আগে ছিল নাতিশীতোষ্ণ, হ্যাঁ, মাঝামাঝি একটা, এখন এটা না, এখন কি উষ্ণ আর্দ্র ক্রান্তীয়। এটা জলবায়ু পরিবর্তনের কারণে হয়েছে। এটা অনেক ইম্পর্টেন্ট, একটু দেখো। নদীর মোহনা অত্যন্ত প্রশস্ত হলে সেখানে কোন সামুদ্রিক অঞ্চলে সৃষ্টি হয়? খাড়ি। কৃষ্ণ সাগর ভূমধ্যসাগরের সাথে কোন প্রণালীর মাধ্যমে যুক্ত হয়েছে? ফসফরাস প্রণালীর মাধ্যমে যুক্ত হয়েছে। এদিকে ইউরোপ, এদিকে এশিয়া। মহাসাগরের চেয়ে আয়তনে ছোট লবণাক্ত জলরাশিকে কি বলা হয়? সাগর। মহাসাগর থেকে ছোট, কিন্তু পানি কিন্তু লবণাক্ত, সেজন্য এটা কি বলা হয়? সাগর। কোন মহাসাগর স্থলভাগ দ্বারা সবচেয়ে কম প্রভাবিত হয়? প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, যেহেতু অনেক বড় সেজন্য এটা প্রভাবিত কম হয়। নিচের কোন দ্বীপটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে? হাওয়াই দ্বীপ। ভারত মহাসাগর আফ্রিকা মহাদেশের কোন অন্তরীপকে স্পর্শ করেছে? উত্তম আশা অন্তরীপ। মহাসোপানের শেষ প্রান্ত থেকে হঠাৎ খাড়াভাবে নিচে নেমে যাওয়ার অংশকে কি বলা হয়? মহিডাল। মহিডাল, একসাথে নেমে যাওয়া, ঢালের মতো। ঠিক আছে। পৃথিবীর প্রধান ভগ্ন এলাকা সাধারণত কোন রেখা বরাবর অবস্থিত? নিরক্ষরেখা বরাবর। নিচের কোন গভীরতম খাতটি ভারত মহাসাগরে অবস্থিত? সুন্ডা খাত। সমুদ্র তলদেশের আগ্নেয়গিরির চূড়া পানির উপরে জেগে উঠে কিসের সৃষ্টি হয়? দ্বীপ। ধরো এখানে সমুদ্র, নিচ থেকে অগ্নিগিরি উঠছে, উঠে এটা কি হয়ে যায়? একসময় থেমে গেলে তখন এটা দ্বীপ হয়ে যায়। আইসল্যান্ডের দক্ষিণে সামুদ্রিক অগ্নুৎপাতের ফলে কোন দ্বীপের সৃষ্টি হয়েছে? স্ট্রাটোসেটস। অগভীর সাগর অবনমিত এলাকা কোন উপসাগর জুড়ে রয়েছে? হাডসন উপসাগর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পূর্ব প্রান্তে নিচের কোনটি অবস্থিত? সুন্ডা খাত। এটা এর আগে বলছিলাম। বঙ্গোপসাগরের গভীর গিরিখাত সোয়াস অফ নো গ্রাউন্ড আর কি নামে পরিচিত? গঙ্গা গিরিখাত নামে পরিচিত। মারিয়ানা দ্বীপের দক্ষিণ পূর্বে কোন গভীর খাতটি অবস্থিত? চ্যালেঞ্জার খাত। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীবাহিত পলি সোয়াস অফ নো গ্রাউন্ডের মধ্য দিয়ে কোন স্রোতের মাধ্যমে প্রবাহিত হয়? টারভিডিটি স্রোত। কোন মহাসাগরের তলদেশে উত্তর হতে দক্ষিণ পর্যন্ত এস আকৃতির শৈলশিলা দ্বারা গঠিত? এস আকৃতির, এরকম এস আকৃতির শৈল দ্বারা।
এটা হলো আটলান্টিক মহাসাগর। আফ্রিকা মহাদেশ এবং আরবের মালভূমির মধ্যবর্তী গ্রস্ত উপত্যকা অঞ্চলে কোন সাগর অবস্থিত? সেটা হলো লোহিত সাগর। পৃথিবীর পানিচক্র মূলত কোন শক্তি দ্বারা পরিচালিত হয়? সৌরশক্তি। সূর্য যখন তাপ দেয়, হ্যাঁ, তখন কি হয়? নদী, তারপর সমুদ্র, এগুলোর পানিগুলো জলীয় বাষ্প হয়, তারপর কি হয়? ওইখানে মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি হয়। তাহলে এখানে মেইন ইফেক্টটা কে রাখতেছে? সূর্য। সার্গাসো সি কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগরে। সমুদ্র স্রোত উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলে কোন রূপে প্রবাহিত হয়? বহিঃস্রোত। হিমশৈলের অবস্থান ও গতি প্রকৃতির উপর কোন স্রোত প্রভাব ফেলে? পৃষ্ঠস্রোত। ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে কোন স্রোত ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়? উপসাগরীয় স্রোত। অধিক লবণাক্ত সমুদ্রের পানি কম লবণাক্ত পানি অপেক্ষা কেমন হয়? ঘন এবং ভারী। কেন? দেখো, তুমি দেখলে তো লবণাক্ত, লবণাক্ত যত বেশি হবে তাহলে ঘনও হবে, ভারীও হবে। নিরক্ষরীয় অঞ্চলে অধিক বাষ্পীভবনের ফলে সেখানে কি সৃষ্টি হয়? পানির শূন্যতা সৃষ্টি হয়। কোন স্রোতটি মেরু অঞ্চল থেকে আসার সময় শীতল থাকলেও ক্রমে উষ্ণ হয়ে ওঠে? সেটা হলো বেঙ্গুয়েলা স্রোত। শীতল ল্যাব্রাডর স্রোতের পানির রং কি রকম? সবুজ। উত্তর ভারত মহাসাগরে নিচের কোনটির প্রাধান্য বেশি? স্থলভাগের। উষ্ণ উপসাগরীয় এবং শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনস্থলে কোন দুর্যোগ দেখা দেয়? ঘন কুয়াশা এবং ঝড়। হিমশৈল গলে যাওয়ার ফলে সমুদ্রের অগভীর অংশে কি সৃষ্টি হয়? মগ্নছড়া সৃষ্টি হয়। উত্তর আটলান্টিক মহাসাগরের বিখ্যাত মগ্নচড়ার নাম কি? ডগার্স ব্যাংক। সামুদ্রিক জাহাজগুলো সাধারণত কোন স্রোতের গতিপথে যাতায়াত করে? উষ্ণ স্রোতে। কারণ উষ্ণ স্রোত মানে কি? ওইখানে বরফ হবে না, আর বরফ না হলে কি ওদিক দিয়ে যাওয়াটা সেফ। সাহারা মরুভূমি সৃষ্টিতে কোন স্রোতের প্রভাব রয়েছে? ক্যানারি স্রোত। শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে কোন দেশের উপকূলে সমস্যা হয়? কানাডা। চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণের শক্তিশালী মুখ্য জোয়ার কখন হয়? অমাবস্যাতে অথবা পূর্ণিমাতে। ঠিক আছে, অমাবস্যাতে অথবা পূর্ণিমাতে। জোয়ার ভাটার কারণে শীতকালেও কোন মণ্ডলের নদীর পানি বরফে জমা হয় না? সেটা হলো নাতিশীতোষ্ণ মণ্ডলে। ঠিক আছে, ওইখানে যেহেতু জোয়ার ভাটা হয় তাহলে এখানে বরফ হয় না। জোয়ার ভাটার ফলে পলি জমতে না পারায় নদী বন্দরে কি সুবিধা হয়? নৌ চলাচলের যোগ্য থাকে। অর্থাৎ জোয়ার মানে তো বুঝছো, পানি বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে, যার ফলে এখানে নির্দিষ্ট করে পলি জমতে পারতেছে না, পানি জমতে মাটি জমতে পারতেছে না। ঠিক আছে, তো এর ফলে কি হচ্ছে? তোমার ওই নৌ চলাচলটা সহজ হচ্ছে। বাংলাদেশের কক্সবাজারে লবণ শিল্প গড়ে ওঠার প্রধান কারণ কি? জোয়ারের পানি। অর্থাৎ যখন জোয়ারের পানি হয় তখন এটা ধরো তাদের ফসলি জমিতে ঢুকে যায়, তারপর ব্যারিকেড দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে লবণগুলো থেকে যায়, পানিগুলো চলে যায়। বাংলাদেশের সমুদ্র ও নদী বন্দরগুলো সচল থাকে মূলত কোন প্রক্রিয়ায়? জোয়ার ভাটার মাধ্যমে। জোয়ার ভাটার মাধ্যমে ওখানে পলি থাকে না, ঠিক আছে, যার ফলে নৌ চলাচলগুলো যাইতে পারে। বাংলাদেশের কোন নদীর বান অত্যন্ত প্রবল? সেটা হলো মেঘনা নদী। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন কোনটা? সুন্দরবন। ম্যানগ্রোভ মানে জলজ বন, হ্যাঁ, যেহেতু দেখবা সুন্দরবনের পাশে বঙ্গোপসাগর, ওইখানকার পানিগুলা কিন্তু সুন্দরবনে ঢুকে, হ্যাঁ, সেই জন্য ম্যানগ্রোভ বন সবচেয়ে বড় কোনটা? সুন্দরবনটা। অরণ্যভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? উত্তর এবং পশ্চিম অঞ্চলে। কোন বনে 95% শাল গাছ দেখা যায়? ক্রান্তীয় পাতাঝরা বন। বাংলাদেশের ক্রান্তীয় পাতাঝরা বনভূমির আয়তন কত? 1750। বাংলাদেশের মোট ভূমির অধিকাংশ কোথায় অবস্থিত? খুলনা এবং চট্টগ্রামে। নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়? বায়ুমণ্ডলের তাৎপর্য। ভূগোল বিষয়টি কিসের আলোকে পৃথিবী এবং মানুষের আন্তঃসম্পর্ক আলোচনা করে? স্থান এবং কালের। নিচের কোনটি ভূমিরূপবিদ্যার প্রধান বিষয়বস্তু? প্লেট সঞ্চালন। প্রাকৃতিক ভূগোলের প্রধান আলোচ্য বিষয় কয়টি? 5টি। জোয়ার ভাটা প্রাকৃতিক ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত? সমুদ্রবিদ্যা, যেহেতু জোয়ার ভাটা কোত্থেকে হয়? সমুদ্র থেকে হয়। ডলি স্টাম কোন দেশের ভূগোলবিদ ছিলেন? ব্রিটিশ। তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, আর্দ্রতা কিসের উপাদান? জলবায়ুর।
ভূত্বকের অবনত অংশে অবস্থিত বিশাল জলরাশিকে কি বলে? সাগর। পানি কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে আবার ফিরে আসে? দেখো, বৃষ্টিপাতের মাধ্যমে, বৃষ্টি হলে আবার ফিরে আসে। প্রাকৃতিক ভূগোলের কোন ক্ষেত্রকে জীবন্তর বলা হয়? দেখো, জীবমণ্ডলটাকে। অরণ্য ইকোসিস্টেমের সর্বপ্রধান বিয়োজক কোনটি? দেখো, ব্যাকটেরিয়া এবং ছত্রাক। মাটিতে কোন উপাদানের আধিক্যে উদ্ভিদের বৃদ্ধি সহজ হয়? হিউমাস। নাতিশীতোষ্ণ বনাঞ্চলের বৃক্ষের ক্ষেত্রে শুকনো মৌসুমে কি ঘটে? পাতা ঝরে যায়। কোন বনাঞ্চলের বৃক্ষের পাতা সূচের মতো চিকন হয়? দেখো, অনেকে তৈগা বন বলছে, ঠিক আছে, অনেকে তৈগা বন বলছে, এটা দেখো, দেখতে পারো। এটা আমার কাছে একটু কনফিউশন লাগতেছে, ঠিক আছে, অনেকে বলছে তৈগা বন, অনেকে আবার ক্রান্তীয় বনও বলছে, এটা একটু দেখে নিবা। পৃথিবীর কত ভাগ এলাকা মরুভূমি? 17%। বায়ুম কোনটির বৃহত্তর একক জীবমণ্ডলের? তুন্দ্রা অঞ্চলের পরিচিত প্রাণী কোনটি? খরগোশ। গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী বনাঞ্চলের গড় তাপমাত্রা কত? 20 থেকে 25। ক্রান্তীয় তৃণভূমির অপর নাম কোনটা? সাভানা। পৃথিবীর বৃহত্তম উষ্ণ বনভূমি কোনটা? সাহারা। জলজ বায়ু প্রধানত কয় প্রকার? 2 প্রকার। প্রচুর ঘাস জন্মানো এলাকার বৈশিষ্ট্য কোনটি? তৃণভূমি। ঘাস মানে কি? তৃণ। এবার মাথায় রাখতে পারো, ঠিক আছে। প্রাকৃতিক ভূগোল আর কি নামে পরিচিত? ফিজিওগ্রাফি। নাইট্রেট ও জৈব অ্যাসিডের সাথে মিলিত হয়ে কোন অ্যাসিড গঠিত হয়? অ্যামিনো অ্যাসিড। প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদ নদীর উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়েছে? ভূমিরূপ। দেখো, নদ নদীগুলো কোথায় আছে? ভূমির উপরে না, সেই জন্য ভূমিরূপ। এই তো, এগুলা আমি চাইছিলাম, প্রথম দিকে চাইছিলাম যে আমি ব্যাখ্যা সহ বলবো, দেখতেছি যে ব্যাখ্যা সহ বললে তোমাদের অনেক লেট হয়ে যায়, ঠিক আছে। এর চেয়ে ভালো হয়তো এমসিকিউটা আমি বললাম। হ্যাঁ, তোমরা যদি চাও তাহলে আমি সেকেন্ড পার্টটা ব্যাখ্যা অনুসারে করব। আর এটাতে যদি তোমরা ক খ চাও যে আমি ক খ এর মধ্যে ব্যাখ্যা দিয়ে টোটাল অধ্যায়টা সামারি করে দিতে, তাহলে সেটা বলবো, ঠিক আছে। আমি দেখছো তোমরা যারা যুক্তিবিদ্যা বা অন্যান্য সাবজেক্টগুলো দেখছো, আইসিটি দেখছো, আমি যখন ব্যাখ্যা করি ওইখানে মোটামুটি সম্পূর্ণ অধ্যায়টা কভার হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে কেন করিনি তুমি বুঝতেছো, যেহেতু তোমার টাইম ম্যাটার করতে তোমার জন্য। হ্যাঁ, এখন তুমি আমাকে বলবা যে স্যার আমি কি ক খ করবো কিনা, এক। আর সেকেন্ড নাম্বার, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পত্র আর কি, ভূগোল দ্বিতীয় পত্র যখন আমি করব, তখন কি আমি ব্যাখ্যা অনুসারে করবো নাকি এভাবে রিডিংটা পড়ে দিব? ঠিক আছে, সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আর হ্যাঁ, পিডিএফটা কালেক্ট করে নিবা, বুঝছো। আর আরেকটা কোর্সের কথা বলছিলাম, কোর্সটাতে এনরোল করে ফেলিও। আসসালামু আলাইকুম।